সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আরে তাড়াতাড়ি যাও গোপাল গিন্নি, বেশি দেরি করলে কিন্তু জলই পাবে না। তাই বুঝি? তবে যাই। উফ, কি দিনকাল পড়লো বলো তো, রাজ্যে এক ফোঁটা জল নেই। ঠিকই বলেছো, এক কলসি জল আনতে 4 ক্রোশ পথ পায়ে হেঁটে যেতে হচ্ছে। বাবা, এমন জলের আকাল পড়বে স্বপ্নেও ভাবিনি। চলো চলো, কথা না বাড়িয়ে পা বাড়াও, বাড়ি গিয়ে রান্না চাপাতে হবে তো। আমাদের তো নাওয়া খাওয়া সব মাথায় উঠেছে, জল ছাড়া জীবন চলে নাকি? বাবা, ওরে বাবারে, জল তেষ্টায় গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেল। তেষ্টার চোটে এত সুন্দর ঘুমটাও চটকে একেবারে চচ্চড়ি হয়ে গেল। দূর, দেখি। ও বাবা, দূর দূর দূর, ঘরে এক ফোঁটা জলও নেই। এভাবে কি আর বেঁচে থাকা যায়? থাকবে কি করে শুনি? কত করে বললাম যাও গিয়ে এক কলসি জল নিয়ে এসো, কিন্তু কে কার কথা শোনে? ওই তো তুমি জল নিয়ে এসেছো। দাও তো কিনে, দাও দাও দাও। আরে আরে সাবধানে, পড়ে যাবে যে। প্রাণটা একেবারে জড়িয়ে গেল। দিলে তো সব জল শেষ করে। এবার বাকি দিনটা চলবে কেমন করে শুনি? রাঁধবো কি দিয়ে আর খাবো কি? দূর, জল তেষ্টার সময় এত কিছু মাথায় থাকে নাকি? ওই দেখো, পেটে জল পড়তে না পড়তেই খিদেতে পেটের ভিতরে ইঁদুরগুলো যেন ডাকতে শুরু করে দিল। এই মানুষটার খালি খাওয়া আর ঘুম, তার বাইরে কিচ্ছুটি চেনে না। সারাদিন খাই 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 করে আমাকে একেবারে পাগল করে দিলে গো। দাও তো গিন্নি, একটু ছাতু মেখে দাও। হ্যাঁ, আজ ছাতু মাখা খেয়ে রাজসভায় যাব। সংসারে এখনো মেলা কাজ পড়ে আছে আমার, আমি পারবো না তোমার জন্য ছাতু মাখতে। ভগবান দুটো হাত দিয়েছে যখন, তখন হাত দুটোকে একটু কাজে লাগাও না। যা, এই রে, আজ দেখছি গিন্নির মাথায় গরম উনুন জ্বলছে। না, গিন্নিকে আর চটিয়ে কাজ নেই। যা, জল ছাড়া ছাতু মাখবো কি করে? কি হলো গো? আমার মানুষটা আমার কাঁদছে কেন? কোনো আপদ বিপদ হলো না তো? যাই তো গিয়ে দেখে আসি। ও মা গো, বাবা গো, কোথায় গেলে গো? এই বলি আমার বাচ্চাদের মতো হাত পা ছুড়ে কাঁদছো কেন? শুধু হাত পা নয় গিন্নি, আজ আমি ভগবানের দেওয়া বুদ্ধিটাও কাজে লাগাচ্ছি। নয়, হ্যাঁ, ঘরে এক ফোঁটা জল নেই, তাই তো অমন হাত পা ছুঁড়ে কাচ্ছি। চোখ থেকে জল বেরোলে সেই জল দিয়ে ছাতু মেখে খাবো। ও মা গো, বাবা গো, হায় হায়, এ তুমি কার সঙ্গে আমাকে সংসার করতে পাঠালে গো ভগবান? হায় 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 হায়। মহারাজ, আজ কিন্তু আমি বেশি কথা বলবো না, একদম চুপটি করে বসে থাকবো, আগে থেকেই বলে দিলাম। হ্যাঁ। কেন কেন সেনাপতি, তোমার বুঝি গলা ব্যথা? না মহারাজ, গলা আমার একদম ঠিকই আছে। সমস্যাটা হলো জল নিয়ে, বেশি কথা বললে আমার আবার জল তেষ্টা পায়। মহারাজ, রাজ্যে রাজ্যে জলের সমস্যা দিনকে দিন বাড়ছে। জল আনতে রাজ্যের প্রজারা ওই 4 ক্রোশ পথ হেঁটে রাজ্যের শেষ প্রান্তে যে হাত শুকনো জলাশয়টা আছে সেখানে যেতে হচ্ছে। হ্যাঁ মহারাজ,
জলের অভাবে আমার বাড়িতে রান্না বান্না সব শিখে উঠেছে। মহারাজ, আসার সময় দেখে এলাম চাষের জমিতে ফাটল ধরেছে, ধান গাছগুলো সব শুয়ে পড়েছে। এইভাবে চলতে থাকলে চাষবাস মাথায় উঠবে, রাজকোষ পুরো ফাঁকা মাঠ হয়ে যাবে। তখন নবাব বাহাদুরকে খাজনা দেবেন কি করে? বিপদ বিপদ, এ তো মহা বিপদে পড়া গেল দেখছি। বিপদ বলে বিপদ, জলের অভাবে আজ আমাকে আধ ভেজা ছাতু খেয়ে রাজসভায় আসতে হলো যে। আধ ভেজা ছাতু? লোকে জলের অভাবে মরছে আর তুমি ছাতু ভিজিয়ে জল নষ্ট করছো গোপাল? আগে আমি নিজের ভাগের জল দিয়েই ছাতু ভিজিয়েছি মন্ত্রী মশাই। নিজের ভাগের জল মানে? এই, কি 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 বলতে চাইছো গোপাল, একটু খুলে বলো তো। তবে শুনুন মহারাজ, আমি ছাতু ভেজানোর জন্য জল না পেয়ে হাত পা ছুঁড়ে কাঁদতে শুরু করলাম। কাঁদার ফলে আমার চোখ দিয়ে সামান্য জল বেরিয়ে এলো, আর আমি আমার চোখের জল দিয়ে ছাতু মেখে খেয়ে নিলাম। সত্যি গোপাল, তোমার মাথায় কত বুদ্ধি। বাধ্য হয়ে নাক চেপেছি, শ্বাস করেছি বন্ধ। গোপালের মাথায় আছে বুদ্ধি আর গায়েতে দুর্গন্ধ। ঠিকই তো গোপাল, বাবা তোমার গা থেকে না একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে। সত্যি করে বলো তো গোপাল, কতদিন স্নান করো না? সে আর দুঃখের কথা আর কি বলবো, ঘরে স্নানের জল নেই। স্নান করতে গেলে বাড়ি থেকে 4 ক্রোশ পথ পায়ে হেঁটে জলাশয়ে যেতে হচ্ছে। স্নান সেরে ওই 4 ক্রোশ পথ হেঁটে বাড়ি ফিরতে ফিরতে আবার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। তাই ঠিক করেছি, যতদিন না জলের কষ্ট মিটবে ততদিন আমি স্নান করব না। ছি 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 ছি, এতদিন জানতাম তুমি কিপ্টে, এখন দেখছি শুধু কিপ্টে না, তার পাশাপাশি কুড়েও। না 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 না, এবার কিছু একটা করতেই হচ্ছে, এইভাবে তো আর চলতে পারে না। আমার প্রজারা জলের অভাবে কষ্ট পাচ্ছে, এটা আমি কিছুতেই মুখ বুঝে সহ্য করব না। কিন্তু কি করবেন মহারাজ, জল তো আর মোহরের বদলে কেনা যায় না, জল তো ভগবানের দান। বর্ষা আসতেও এখনো অনেক দেরি। ততদিন কিভাবে এই জলের কষ্ট মেটাবেন মহারাজ? মহারাজ, আপনি যদি আমাকে একটা সুযোগ দেন আর সঙ্গে 100 মোহর দেন, তাহলে আমি একটা চেষ্টা করে দেখতে পারি। তাই নাকি মন্ত্রী? তা তুমি কি করবে শুনি? রাজ্যের শেষ প্রান্তে যে জলাশয়টা আছে সেখান থেকে সব জল তুলে রাজবাড়ির কুয়োতে নিয়ে আসবো মহারাজ, আর তারপর সেখান থেকে মেপে মেপে জল দেব রাজ্যের সব প্রজাদের। এর ফলে জলের অপচয় কিছুটা বন্ধ হবে, আর প্রজাদের 4 ক্রোশ পথ পায়ে হেঁটে জল আনতে যেতেও হবে না। বাহ 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 বাহ, ভালো ভালো বুদ্ধি দিয়েছো তো তুমি মন্ত্রী। এই নাও। কিন্তু 4 ক্রোশ দূর থেকে রাজবাড়িতে জল আনবে কেমন করে শুনি? ওটাই তো আমার বুদ্ধি মহারাজ, এবার শুধু দেখুন আমি কি করি। দেখবেন মন্ত্রী মশাই, 4 ক্রোশ দূর থেকে জল আনতে গিয়ে যেন নিজেই শুকিয়ে শুটকি মাছ হয়ে যাবেন না। এমনিতেই আপনার শরীরের যা হাল। ভালো হচ্ছে না কিন্তু গোপাল, এই বলে দিলাম। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে দেখছি। আজ কি রান্না হয়েছে রানী? আজ তোমার পছন্দের আলু পোস্ত, মাছের ঝোল আর খাসির মাংস রান্না করেছি। বাবা বাবা বাবা, দাও দাও, আর দেরি করো না, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। অমৃত অমৃত। আস্তে আস্তে খাও, না হলে গলায় বেঁধে বিষম খাবে যে। কতবার বলেছি খাওয়ার সময় বেশি কথা বলবে না, কিন্তু কে কার কথা শোনে? এই কে আছো? মহারাজের জন্য জল নিয়ে এসো তাড়াতাড়ি। জো হুকুম রানীমা। দাও দাও তাড়াতাড়ি বাবা। কি মাত্র এইটুকু জল?
এতে যে আমার অর্ধেক গলাও ভিজলো না। আগে রন্ধনশালায় আর এইটুকুই জল বেঁচেছিল মহারাজ। সে কি? আমাদের ডেকেছেন মন্ত্রীমশাই? হ্যাঁ, একটা কাজ আছে। হে হে, আপনার হাতে ওটা ওটা কি মন্ত্রী মশাই? খালি এদিক ওদিক নজর, এতে মোহর আছে, মহারাজ দিয়েছেন। বাহ 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 বাহ, এবার কি করতে হবে বলে ফেলুন দেখি। সকাল থেকে হাতের তালুটা কেমন কুটকুট কুটকুট করছে। মনে হচ্ছে আজ কিছু মোহর টেকে ঢুকবে। বাজে কথা বাদ, কাজের কথা মন দিয়ে শোন। রাজ্যের শেষ প্রান্তে যে জলাশয়টা আছে সেখান থেকে রাজবাড়ি পর্যন্ত একটা সরু নালা কাটতে হবে, যাতে জলাশয় থেকে সব জল এসে রাজবাড়ির কুয়োয় জমা হয়। বুঝেছি মন্ত্রী মশাই, তাহলে আজ থেকেই কাজ শুরু করে দি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। এই নে ধর তোদের পারিশ্রমিক। এখন চটপট কাজ শুরু করে দে তো। এবার এই বাকিটা ঢুকবে আমার ট্যাঁকে। পাওয়া যায়, একেই বলে সুযোগের সৎ ব্যবহার। দেখুন মহারাজ, এইভাবে নালা কেটে যদি জলাশয়ের সঙ্গে যোগ করে দেওয়া যায় তাহলেই কাজ শেষ। জল নিজে থেকে এসে পড়বে রাজবাড়ির কুয়োয়। বাহ মন্ত্রী বাহ, তোমাকে যতটা বোকা ভাবতাম তুমি দেখছি ততটা বোকা নও। মহারাজ, আপনি আমার প্রশংসা করছেন না নিন্দা করছেন, মানে কিছুই বুঝতে পারছি না। আর পাচ্ছি না, আর পাচ্ছি না রে ঘটা। একে একে চড়া রোদ, তার উপর ওই হাতের কাছে জলও নেই। তেষ্টায় গলা বুক একেবারে ফেটে যাচ্ছে। দরকার নেই মোহরের, চল পালিয়ে যাই। আপনি বাঁচলে বাপের নাম। ঠিক ঠিক বলেছিস বটা, ঠিক বলেছিস। না হলে আমাদের এই রোদে ওই পটল তুলতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। কিরে, চুপ করে দাঁড়িয়ে পড়লি কেন? আমাদের ছেড়ে দিন মন্ত্রী মশাই, আমাদের দ্বারা এই কাজ হবে না। বললেই হলো ছেড়ে দিন। গুনে গুনে মোহর নেওয়ার ডালা মনে ছিল না? এই ধরুন আপনার মোহর। এই কটা মোহরের জন্য আমরা পটল তুলতে চাই না। আর কিছুক্ষণ এখানে দাঁড়ালে আমরা শুকিয়ে একেবারে শুটকি মাছ হয়ে যাব। চল চল বটা, চল আমরা বাড়ি যাই। এই রোদে আর দাঁড়াবো না, চল চল। কি মন্ত্রী, আমি যে তোমাকে 100 মোহর দিলাম, তা ওরা তোমায় মাত্র 10 মোহর ফেরত দিল কেন? তাহলে বাকি মোহর কোথায় গেল? মানে বাকি মোহরগুলো আমার কাছেই আছে মহারাজ, সময় মতন ওদের ঠিক দিয়ে দিতাম। তোমাকে চিনতে আমার আর বাকি নেই, কোনো কাজ হবে না তোমার দ্বারা। মরকট কোথাকার, বাকি মোহরগুলো আজকের মধ্যে ফিরিয়ে না দিলে না তোমার গর্দান নেব, এই আমি বলে দিলাম। মা গো মা, এ কি করছো? জল মেপে খরচা করছি গো গিন্নি। মুখ ধুয়ে জলটা বাইরে না ফেলে এই পাত্রের মধ্যেই ফেলছি। এই সকাল সকাল এত ছ্যা ছ্যা করো না তো। এমনিতেই জলের যে অভাব, তার মধ্যে শুধু মুখ ধোয়ার জন্য জল নষ্ট করা মানে বোকামি, বুঝলে? তা বলি, ওই এঁটো জল কোন কাজে লাগবে শুনি? লাগবে লাগবে লাগবে, অনেক কাজে লাগবে। প্রথমে এই এঁটো জলটা দিয়ে মাথায় যে কটা চুল আছে সেগুলো ভেজাবো। তারপর কিছুটা জল দিয়ে ছাতু মেখে খাবো।
বাকিটা দিয়ে খেয়ে উঠে আবার মুখ ধোবো। তারপরেও যদি পাত্রে জল পড়ে থাকে তবে সেটা চাপা দিয়ে রেখে দেব আগামীকাল সকালের জন্য, বুঝলে? হ্যাঁ, আমার নাম হলো গিয়ে গোপাল ভাঁড়। কিভাবে মেপে মেপে খরচা করতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। কি ব্যাপার মহারাজ, আপনাকে দেখে বড় চিন্তিত মনে হচ্ছে। রাজ্যে এমন একটা মন্ত্রী থাকতে চিন্তা না করে উপায় আছে? সে কি মন্ত্রীমশাই, এইবারও আপনি? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবারের মতো এইবারও আহাম্মক মন্ত্রীটা না গাধার মতন বুদ্ধির পরিচয় দিয়েছে। তাই বলি, আমাদের মন্ত্রীমশাই আজ কেন ভেজা বিড়ালের মতন এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছেন? ভেজা নয় গোপাল, শুকনো বেড়াল বলো। জলের যা আকাল। এবার তাহলে কি হবে? দূর এক একটা আকাট অকম্মার দেখি সব আমার রাজসভায় কারো দ্বারা যদি কোনো একটা কাজ হয়েছে। কি গোপাল, এবার তুমি একটা উপায় খুঁজে বার করো। হ্যাঁ গোপাল, একমাত্র তুমিই পারবে এই জলের কষ্টের হাত থেকে আমাদের বাঁচাতে। গোপাল আর কি বা করবে? গোপাল তো আর জল তৈরি করতে পারবে না। কি গোপাল, কিছু বলো। আগে মাথায় বুদ্ধি থাকলে আকাশের চাঁদও পেড়ে আনা যায় মন্ত্রীমশাই। সেখানে জলের কষ্ট দূর করা তো সামান্য ব্যাপার। তোমার খালি মুখেই বড় বড় ভাষণ, কাজের বেলা ফক্কা। না, অনেক অপমান সহ্য করেছি, আর নয়। মহারাজ, আমি কথা দিলাম 3 দিনের মধ্যে রাজ্যের এই জলের কষ্ট আমি মিটিয়েই ছাড়বো। না হলে আপনি আমার নামে গাধা পুষবেন। বাহ, এ তো দেখছি একেবারে আত্মবিশ্বাস গুলে খেয়েছে। কিন্তু রাজ্যে তো জলই নেই, তাহলে কিভাবে গুললো? এবার কিছু একটা করতেই হবে, কিন্তু কি করি, কিভাবে যে এই জলের কষ্ট মেটানো যায়? না, মহারাজকে বলে এসেছি 3 দিনের মধ্যে জলের কষ্ট মিটিয়ে দেব। কথা রাখতে না পারলে আমাদের শুঁটকো মন্ত্রীটা সাপের 5 পা দেখবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। উফ বাবা, রোদের কি তেজ! যাই, এই বড় গাছটার নিচে গিয়ে একটু জিরিয়ে নিই। আশেপাশের সব চারা গাছগুলো প্রায় শুকিয়ে আধমরা হয়ে গেছে দেখছি। কেবল এই বড় গাছগুলো ঠিক আগের মতোই আছে, যেন বড় গাছগুলোর জলের অভাব মালুমই হচ্ছে না। কিন্তু এমন কেন? বিজ্ঞান, এর উত্তর দিতে পারবে একমাত্র বিজ্ঞান। বিজ্ঞানী, বিজ্ঞানী, শুনতে পাচ্ছ? হ্যাঁ গোপাল যে, বলো, ডাকছো কেন? এই যে বিজ্ঞানী, তোমার কাছে একটা বিষয় জানতে এলাম। কি জানতে চাও বলো গোপাল। আচ্ছা, জলের অভাবে রাজ্যের সব চারা গাছগুলো প্রায় মরতে বসেছে, কিন্তু বড় গাছগুলো ঠিক আগের মতোই আছে। এমন কেন হলো বিজ্ঞানী? কারণ বড় গাছের শেকড় মাটির অনেক গভীর পর্যন্ত গেছে, তাই বড় গাছগুলো মাটির নিচ থেকে জল টেনে জীবন ধারণ করছে গোপাল। কিন্তু চারা গাছগুলোর শেকড় মাটির গভীরে যেতে পারেনি, তাই জলের অভাবে সব চারা গাছগুলো মরতে বসেছে গোপাল। তাই নাকি? গাছ মাটির নিচে থেকে জল নিয়ে বেঁচে থাকে? হ্যাঁ গোপাল, আর এই দিক থেকে সবচেয়ে এগিয়ে ইউক্যালিপটাস বা নীলগিরি গাছ, যেখানে জলস্তর সবচেয়ে উপরে, সেখানেই এই গাছ জন্মাতে দেখা যায়। আমাদের রাজ্যে এই গাছ আছে বিজ্ঞানী? থাকবে না কেন, নিশ্চয়ই আছে গোপাল। কিন্তু কেন বলো তো? সাবাস, পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। ভালো করে খুঁজো বিজ্ঞানী, খোঁজ পেলেই আমাকে ডাকবে। আচ্ছা গোপাল, পেয়েছি গোপাল, এটাই হলো ইউক্যালিপটাস গাছ। তার মানে এই জায়গায় মাটির নিচে ভালো জলের স্তর আছে। ঠিক বলেছ গোপাল, এই গাছ বেঁচে থাকার জন্যে মাটি থেকে প্রচুর জল সংগ্রহ করে। বিজ্ঞানী, তুমি এখানে দাঁড়াও,
আমি এক্ষুনি যাব আর আসবো। আমরা কোথায় যাচ্ছি গো গোপাল দাদু? আরে চল না, গেলেই দেখতে পাবি। নে নে, এবার তোরা মাটি খোঁড়া শুরু কর। এই তো এই তো, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। কি মজা কি মজা, মাটির নিচে জল পাওয়া গেছে। বিজ্ঞানী, তুমি গিয়ে মহারাজকে ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি গোপাল। তাড়াতাড়ি চলুন মহারাজ, গোপাল আপনার জন্য অপেক্ষা করছে। আরে যাচ্ছি যাচ্ছি, কিন্তু কি এমন জিনিস দেখাবে বলো তো গোপাল? যত সব ন্যাকামো। ন্যাকামো নয়, বুদ্ধি, গোপালের বুদ্ধি। এখানে এত জল এলো কিভাবে? দেখুন মহারাজ, আমি কথা রেখেছি। তবে আমি একা নয় মহারাজ, আজ বিজ্ঞানী না থাকলে আমার মাথায় এই বুদ্ধিটাই আসতো না। বিজ্ঞানী আবার কি করলো? বিজ্ঞানী তো আমাকে ইউক্যালিপটাস গাছ সম্পর্কে বলল, আর শুনেই আমার মাথায় এই বুদ্ধিটা খেলে গেল। তা ঠিক, ইউক্যালিপটাস গাছ যেখানে জন্মায় সেখানকার মাটির নিচে জলস্তর থাকা অবশ্যম্ভাবী, এটা আমি জানতাম। কিন্তু গোপালের মাথায় যে এমন একটা বুদ্ধি আসবে সেটা তো আমি জানতাম না। এই জন্যই তো ও বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। এবার রাজ্যে যত ইউক্যালিপটাস গাছ আছে তাদের গোড়ায় ইদারা খোঁড়ার ব্যবস্থা করুন মহারাজ, তাহলেই জলের কষ্ট রাতারাতি গায়েব হয়ে যাবে। আমি এক্ষুনি প্রহরী পাঠাচ্ছি। আজ রাতের মধ্যেই প্রত্যেকটা গাছের পাশে একটা করে ইঁদারা খুঁড়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি। আর আমার এই নাতি নাতনিগুলোকেও একটু দেখবেন মহারাজ, বেচারারা অনেক কষ্টে এই গরমের মধ্যে কোদাল শাবল চালিয়ে গর্ত খুঁড়েছে মহারাজ। শুধু নাতি নাতনি নয়, নাতি নাতনিদের সঙ্গে ওদের দাদুকেও আমি পুরস্কার দেব। আহ, কথাটা শুনে প্রাণটা জুড়িয়ে গেল মহারাজ। ঠিক যেমন জল তেষ্টার পর গলায় জল পড়লে প্রাণটা জুড়িয়ে যায়। ব্যাপার কি মহারাজ, আজ যেন আপনাকে একটু বেশি চিন্তিত দেখাচ্ছে। বেশ কয়েকদিন ধরে ভাবছি এই রাজ্যপাট সামলে একটু তীর্থযাত্রা করতে যাব, কিন্তু ওই যাবো করে আর যাওয়াই হয় না। না না মহারাজ, মন যখন চাইছে তখন না হয় মহারানীকে সঙ্গে নিয়ে আপনি বেরিয়ে পড়ুন তীর্থযাত্রা করতে। ঠিক বলেছ মন্ত্রী, এবার যেন মনটা বড্ড টানাটানি করছে। জেগে জেগে শুয়ে শুয়ে সব সময় আমার মনে শুধু এখন ওই একটাই চিন্তা। কি চিন্তা মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে বোঝাতে কি এবার ঝুড়ি আর কোদাল নিয়ে আসবো আমি? আরে বাবা, মহারাজের মনে এখন শুধু তীর্থযাত্রার চিন্তা। এ তো অতি উত্তম চিন্তা মহারাজ, আপনি তীর্থযাত্রার জন্য প্রস্তুত হন। যাবো তো বটে, কিন্তু এদিকে যে রাজ্যপাট সভায় আসতে না আসতেই যে যাওয়ার গল্প শুনছি, তা কোথায় যাবেন মহারাজ? আমি জানি আমি এবার সব বুঝে গেছি। ইয়ে না, মানে মহারাজ তীর্থযাত্রায় যাবেন। আমি ঠিক বলেছি তো মহারাজ? বলছো মানে বলে একেবারে রাজ্য জয় করে নিয়েছো। তবে আমি বলছিলাম কি, আর 7-5 না ভেবে আপনি বরং তীর্থযাত্রায় বেরিয়ে পড়ুন। তারপরেই চাষি গেল ঘর আর লাঙল তুলে ধর। তুমি আবার কি বিড়বিড় করছো গোপাল? তোমার আবার কি হলো? ইয়ে না, মানে বলছিলাম যে কি আর হবে, হ্যাঁ, মহারাজ না থাকলে রাজকার্য সব শিখেই উঠবে। সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি নিজের চরকায় তেল দাও। মহারাজ না থাকলে কি হবে? আমি তো আছি, আমি সব দায়িত্ব সামলে নেব। জানি তো, সেই সুযোগে আপনি করবেন সবার ঘটি বাটি চাটি। না না, ঘটি বাটি নয়, তীর্থযাত্রায় গেলে আমি ওই একেবারে ঝাড়া হাত পা হয়েই যাব। তবে মহারাজ, আমি বলছিলাম কি, তীর্থযাত্রার জন্যে কালই একটা ভালো তিথি আছে। যদি যেতেই হয় তবে আর দেরি করবেন না মহারাজ। বেশ, তবে কালই আমি তীর্থযাত্রায় বের হব। ও বাবা, সবাই যে দেখছি আমাকে বিদায় জানানোর জন্য একেবারে সাত সকালে এসেই জড়ো হয়েছ। আপনি তীর্থযাত্রা করে পুণ্য করবেন,
আর আমরা আপনাকে বিদায় জানিয়ে সেই পুণ্যের কিছুটা কুড়িয়ে নেব। বাহ 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 বাহ, এটা মন্দ নয়, মতলবটা বেশ ভালো। হ্যাঁ মহারাজ, কথাতেই তো আছে ঘ্রাণেনং অর্থ ভোজনং। ভোজনই করো আর শয়নই করো, সামলাতে তো আমাকেই হবে। যে খায় ননি তাকে যোগায় চিন্তামণি, তাই আমাদের কথা অতটা না ভাবলেও হবে মন্ত্রী মশাই। মন্ত্রী দেখছি এখন থেকেই বেশ চাপ নিয়ে ফেলেছে। আমার ওপর দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্তে তীর্থযাত্রা করে আসুন মহারাজ, আমি এদিকে সব সামলে নেব। আর মন্ত্রী মশাইকে না হয় আমি সামলাবো, উনি যদি ডালে ডালে যান আমি তাহলে পাতায় পাতায় যাব। সেই বরং ভালো, তোমরা যে যেদিকে পারো যাও, একদিন তোমাদের কাউকেই আর কোনো দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে না। সে আবার কি মহারাজ, আমাদের কি কাজকর্ম নেই? ভেবেও দেখলাম তোমাদেরও না মাঝে মাঝে ছুটি দেওয়া দরকার। এটা আপনি একেবারে আমার মনের কথা বলেছেন মহারাজ। জানি তো, আর তাই আমি যখন তীর্থযাত্রায় থাকবো তখন রাজসভাতে সবার বেশ অনেক দিন ছুটি থাকবে। সে আবার কি, ভাবলাম কয়েকদিন দিব্যি রাজ্য শাসন করব, তা নয় একেবারে ছুটি। ছুটি ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি, গরমকালে পটল ঝিঙে, শীতে মটরশুঁটি। হ্যাঁ হ্যাঁ, এই কদিন তোমাদের সবার কাজের ছুটি, যে যার মতো খাও দাও, আমোদ প্রমোদ করো। আরে এ তো মেঘ না চাইতেই জল মহারাজ। অসময় এমন ছুটি দিয়ে আপনি তো একবারে চমকে দিয়েছেন। চিন্তা নেই পণ্ডিত, চিন্তা নেই, চমকের আরো বাকি আছে। তার মানে চমকের ওপর চমক। মনে হচ্ছে মহারাজ মনে মনে বেশ ভালোই ফন্দি ফিকির করেছে। এখন যাওয়ার আগে আমি রাজসভাসদদের মধ্যে বাছাই করা দুজনকে তাদের রসনা তৃপ্তির জন্য দুটো উপহার দিতে চাই। বাছাই করা, তার মানে সবই ভাগ্যের ব্যাপার। সেই দুজন ভাগ্যবান কে মহারাজ? আর যেই হোক তুমি নও। ও খাবার কথা শুনেই জিভ একেবারে লগ করে উঠল। সময় পেলে আমি অবশ্য গণনা করে বলে দিতে পারি। গণনা করতে হবে না, কারা উপহার পাবে সেটা আমি একটা ওই ভাগ্য নির্ধারণ পরীক্ষার মধ্যে দিয়েই ঠিক করব। কিন্তু উপহার দুটি কি মহারাজ? উপহার দুটোর মধ্যে একটা গাছে পাওয়া যায়, আরেকটা মাঠে পাওয়া যায়। তাহলে শুরু করুন মহারাজ, আপনার ভাগ্য নির্ধারণ খেলা। এই ঝোলার মধ্যে 8টা চিরকুট আছে, তার মধ্যে দুটোতে লেখা আছে সেই উপহার। এবার সবাই এসে একটা করে চিরকুট তুলে ফেলো। আমারটাতে তো ফক্কা লেখা। দূর দূর দূর, আমার কপালটাই মন্দ। আমারটা তো তাই, দুধ চাই। দেখি আমারটাই কি পড়েছে। ও বাবা, এটাও তো ফক্কা। না না, আমারটাই যেন অন্য কি লেখা আছে। ওরে বাবা, এ আবার কি, গাছ পাঁঠা। এবার আমার পালা, দেখি। আরে সাবাস, আর আমার ভাগ্যে পড়েছে শুধু পাঁঠা। এবার বুঝলে তো, একটা হলো পাঁঠা ছাগল যেটা মাঠে পাওয়া যায়, আরেকটা হলো গাছ পাঠা মানে এঁচোড় যেটা গাছে পাওয়া যায়। দূর দূর, আমার কপালটাই দেখছি খারাপ। যা লাভ হবার সে তো গোপালেরই হলো। এখন যাও, উপহার যথা সময়ে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। তাহলে আমি চললাম তীর্থযাত্রা করতে। কি গো গিন্নি, দেখে দেখে কেমন একটা দাও মেরেছি দেখেছো? দাও আর কি, কপালে ছিল তাই পেয়েছো। সেই জন্যই তো বলে কপালের নাম গোপাল। তবে যাই বলো আর তাই বলো, আঠাটা কিন্তু খুব নাদুস নুদুস হয়েছে, আর স্বাস্থ্যবানও বটে। খাবো কি, দেখেই পেট ভরে যাবে। এই তবে না, আমার ভয় হচ্ছে কেউ আবার নজর দিয়ে দেবে না তো। নজর দিলে? হ্যাঁ, নজর দিলে নজর কাটানোর ব্যবস্থাও না হয় করে দেব, কিন্তু নজরটা দেবে কে? সে আর আমি কি জানি। আমি কি লোকের বাড়ি গিয়ে গিয়ে বলে এসেছি? তবে আমরা কিন্তু বাড়ি বয়েই এসেছি, আর যেটার জন্য আশা সেটা দেখতেও পেয়েছি। ও মা, এ আমার কি সৌভাগ্য! ভাগ্যে যে কি আছে সে আর তুমি কি বুঝবে, সেটা আমি মনে মনে টের পাচ্ছি। মহারাজ তোমার বাড়ি বয়ে যে উপহার পাঠিয়েছেন সেটা কি আর না দেখে থাকতে পারি? ওহ, এমন নধরকান্তি পাঁঠা দেখলে চোখ যেন জুড়িয়ে যায়।
আর এমন পাঠা আর কটাই বা আছে রাজ্যে? এমন পাঁঠার কদর কজনেই বা করতে পারে বলুন? গোপাল তো মোটেই পারে না। তাহলে কে পারে মন্ত্রী মশাই? কেন আমি? ছাগলটাও তো যেন মনে মনে বলছে আমার বাড়িতে গিয়েই ঘাস খাবে। আর মন্ত্রীমশাই ওকে খাবে। ওমা, ছাগলটা আবার এইসব বলছে নাকি? আপনি ছাড়া ছাগলের মনের কথা আর কেই বা বুঝতে পারে বলুন মন্ত্রী মশাই? আপনি কি চাইছেন সেটা পরিষ্কার করে বললেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, মানে জলের মতন পরিষ্কার করে দিন। ও ভাই গোপাল, বলছি ওই যে ছাগলটা কচি কচি ঘাস খাচ্ছে ওইটাই যে আমার চাই। মন্ত্রী মশাই যখন সরাসরি চাইছেন তখন এতে কোনো দোষ নেই। কি গোপাল, তুমি তো হ্যাঁও করছো না হুঁও করছো না। আগে কি আর বলি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তার মানে আমি পাগল? আপনি যে কি সেটা আর আপনার থেকে ভালো কে জানে মন্ত্রী মশাই? কিন্তু তুমি কি জানো সেটা তো বলবে নাকি? আমার পাঠা আমি দেব না, পরিষ্কার। তাহলে এটাই তোমার শেষ কথা? আমার অনুরোধ তুমি রাখবে না ভাই গোপাল? কি করে রাখি মন্ত্রী মশাই, কথাতেই তো আছে ভদ্রলোকের এক কথা। বটে, তবে আমিও দেখছি ওই পাঁঠার মাংস কার মুখে ওঠে। আপনি কি কিছু বললেন মন্ত্রী মশাই? হ্যাঁ মানে না, না দিলে আমি কি আর কেড়ে নিয়ে যাব? ঠিক আছে, তোমার পাঁঠা তোমারই থাক। মহারাজের দেওয়া উপহার যার ঘরে আছে তারই থাক। বলি মন্ত্রী মশাই যে কি বলে গেল, আমি তো কিছুই বুঝলাম না। কিন্তু আমি তো বুঝে গেছি গিন্নি, পুরো ব্যাপারটাই এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। মন্ত্রী মশাই এতবার বললেন তবু গোপাল শুনলো না। এই কাজ করা গোপালের উচিত হলো না। আমার তো মনে হচ্ছে পাঁঠাটাকে খপ করে ধরে ঝপ করে এখানে নিয়ে চলে আসি। না না, আমার মনে হচ্ছে কাজটা অতটা সহজ হবে না। কিন্তু মন্ত্রী মশাই তো কিছুই বলছেন না, আমরাই খামোখা ভেবে মরছি। আমি আর কি ভাববো? সোজা আঙুলে যখন ঘি ওঠেনি তখন আঙুলটা বেঁকাতেই হবে। আঙুল বেঁকানো তুচ্ছ ব্যাপার, আমি ইস্পাত দণ্ড গায়ের জোরে বেঁকিয়ে দিতে পারি। হ্যাঁ। মহারাজ কি সাথে বলে যে তোমার মাথায় গোবর পোড়া আছে? মনে হচ্ছে মন্ত্রী মশাই মনে মনে কোনো পরিকল্পনা করেছেন। করেছি বই কি, কোনো না কোনো উপায়ে গোপালের কাছ থেকে ওই নধর পাঁঠাটা আদায় করতেই হবে। কিন্তু উপায়টা কি মন্ত্রী মশাই? ভাবো ভাবো, কিভাবে গোপালের কাছ থেকে ওই ছাগল হাসিল করা যায় ভাবো। তখন থেকে ভাবছি একুল ওকুল, ভেবে ভেবে ছিঁড়ছি মাথার চুল। এসেছে এসেছে, এতক্ষণে এসেছে। কি এসেছে? কে এসেছে মন্ত্রী মশাই? আরে বাবা, একটা জুৎসই পরিকল্পনা এসেছে। এই পরিকল্পনাটা কি মন্ত্রী মশাই? না না, সবটা এখন ভেঙে বলা যাবে না, তবে এটা শুনে রাখো যে রাজবাড়ির সামনে একটা যজ্ঞ করতে হবে। আর আবার কি মন্ত্রী মশাই? সেই যজ্ঞটা করবে তুমি। না না, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, সবাই মিলে হাত লাগাতে হবে। আমি তো নিজের হাতে যজ্ঞের জন্য ওই বেলকাঠ নিয়ে এসেছি। আমি গণনা করে দেখেছি যজ্ঞের জন্যে এটাই উপযুক্ত সময়। বেশ, তবে আমি যজ্ঞের কাজকর্ম শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, চুপচাপ বসে না থেকে ঝুপঝাপ শুরু করে দাও। আর জ্যোতিষী, তোমাকে যেমনটা বলেছি তেমনটাই করবে। সে আর বলতে। হ্যাঁ হ্যাঁ, যেন ইশারাতেই কাজ হয়, মুখে কিছু বলতে না হয়। চালাও পণ্ডিত, আরো জোরে চালাও। আর কিছু না হোক, জাঁকজমকটা দেখাতে হবে। পণ্ডিত যা ছড়িয়ে বসেছে তাতে আর কিছু হোক না হোক, ওই লোক জানাজানিটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। লোকজন নয়, শুধু গোপাল জানলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। কেন কেন? ওই দেখুন, গোপাল তো গুটি গুটি পায়ে এদিকেই আসছে। ওরে বাবা, এ আবার কি কারসাজি? রাজা নেই, তবু রাজার রাজসূয় যজ্ঞ হচ্ছে। রাজ্যের কল্যাণের জন্যে, প্রজাদের কল্যাণের জন্যে এটা তো করতেই হবে।
তা বেশ তা বেশ, কিন্তু এদিকে যে দেখছি ঘি তেল মানে জ্বালানি ছাড়াই যজ্ঞ হচ্ছে। আর উপায় কি, রাজবাড়িতে কেউ নেই, তাই ঘিয়ের জোগাড় হয়নি। তবে এ যা হচ্ছে তাও দেখার মতো। তাহলে এটাই না হয় দেখি। দেখো দেখো, এমন যজ্ঞ কি আর রোজ রোজ হয়? অমঙ্গল নেমে আসছে, অমঙ্গল, ঘোর অমঙ্গল, ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আরে আরে, এর আবার হঠাৎ কি হলো? জ্বালানি ছাড়া যজ্ঞ করার ফল খুব খারাপ হবে। কি আর এমন হবে শুনি? আমি গণনা করে দেখছি, এক্ষুনি দেখছি। সর্বনাশ, সর্বনাশ, চরম সর্বনাশ। ওরকম গলা ছেড়ে চিৎকার না করে কি হয়েছে সেটা তো বলুন। কি আর হবে, যা হবার হয়ে গেছে, আমি আর বাঁচাতে পারবো না। আগামী কালই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হয় হয়, এ কি কথা শোনালে জ্যোতিষী? মুখ থেকে মুছে গেল যে হাসি। মনে হচ্ছে নাটকটা বেশ ভালোই জমেছে। না না, এক্ষুনি বেশি কিছু না বলে এটার শেষ দেখতে হবে। এই রে, তাহলে কি হবে? কি আর হবে, যে যার মৃত্যুর আগে শেষ ইচ্ছে পূরণ করতে চায় এক্ষুনি বলে দাও। গোপালের বাড়ির ওই পাঁঠার ঝোল খাওয়াই আমাদের সবার শেষ ইচ্ছে। সেই ভালো, মরার আগে যেন ভালো মন্দ খেয়ে মরতে পারি। গোপাল, তুমি একমাত্র পারো সবার শেষ ইচ্ছে পূর্ণ করতে। আমাদের শেষ ইচ্ছে পূর্ণ না হলে আমাদের নরকে স্থান হবে, শুধু আমার নয় তোমারও। আর আমাদের ইচ্ছে পূর্ণ হলে তোমারও মঙ্গল হবে। এখন আমাদের সবার ইচ্ছে পূর্ণ করবে কিনা এটা গোপালই ঠিক করবে। হ্যাঁ হ্যাঁ, রাখে গোপাল মারে কে। এবার বুঝেছি, তাহলে সবাই মিলে আমার পাঁঠার মাংস খাবে বলে ফন্দি এঁটেছে। কি খালি হাতেই ফিরিয়ে দেবে? না না, সবাই মিলে বললে আমি আর না বলি কি করে? তার মানে তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমনটা চাইছেন তেমনটাই হবে। আপনারা সকলে আজ রাতে আমার বাড়িতে নৈশ ভোজন করবেন। উমা, গোপালের মন যেন 7 রাজার ধন। বাঁচালে গোপাল, যাক মরার আগে এবার তাহলে রাজকীয় খাওয়াটা তো হবে। হবে, তবে আমারও যে একটা ছোট্ট শর্ত আছে। শুভ কাজে আবার শর্ত কিসের? না না, তেমন কিছু নয়। আপনারা রাজসভাসদ, রাজকীয় খাবার খাবেন, তাই আপনারা শুধু রাজকীয় বস্ত্র আর অলংকার পরেই যাবেন। ওহ, এই কথা? কি আর এমন কি, আমরা সবাই রাজি। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। এবার বুঝবে গোপাল কার পাঁঠা আর কে কে খায়। আমিও দেখছি আমার পাঁঠা খেয়ে কার হজম হয়। ওই গো গিন্নি, গেলে কোথায়? আরে ডেকে ডেকে যে তোমার সাড়াই পাওয়া যায় না গো। এই বলি, হলোটা কি? আজ তোমাকে তোমার হাতের জাদু দেখাতে হবে। উমা, সে আবার কি কথা? না 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 না, ওই সব জাদুটা গো আমার দ্বারা হবে না। হওয়াতে যে তোমাকে হবেই গিন্নি। আর না হলে কি হবে শুনি? না হলে আর কি, 5 জনের সামনে আমার মাথা কাটা যাবে। এই দেখো, ওরকম ঘুরিয়ে ফিরিয়ে না বলে কাজের কথাটা স্পষ্ট করে বলো দেখি। আরে সেটাই তো বলছি, আজ রাজসভাসদেরা আমাদের বাড়িতে নৈশ ভোজন করবেন। নৈশ ভোজ? এই মানে রাতের খাবার? তা কি আনন্দে খাবে শুনি? আনন্দে নয় গিন্নি, বরং বলো দুঃখে। এই মরেছে, দুঃখ আবার কিসের? দূর দূর দূর, আমার আবার সব কেমন গুলিয়ে গেল। হ্যাঁ, আগামীকাল নাকি পৃথিবী ধ্বংস হবে, আর আজকে তাই আমাকে সবার শেষ ইচ্ছে পূর্ণ করতে হবে। এবার বুঝলে গিন্নি? ও, সবার শেষ ইচ্ছে বুঝি তোমার এই পাঁঠার মাংস খাওয়া? এই না হলে তুমি আমার গিন্নি? একেবারে ঠিক ধরেছো। সবাই যখন খেতে চাইছে তখন আর মায়া বাড়িয়ে কি হবে? আমি না হয় ভালো করেই মাংস রেঁধে খাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার কাজ করবে, আর আমিও ঠিক সময়ে আমার কাজ করে ফেলবো। সে আবার কি কাজ গো? সেটা যথাসময়েই দেখতে পাবে। এখন চটপট রান্না করে ফেলো, অতিথিরা এলো বললে। এই যে গোপাল, আমরা এসে গেছি। আমি তো সেই কখন থেকে আপনাদেরই পথ চেয়ে বসে আছি, কিন্তু আমরা যে আর বসতে পারছি না। এদিকে সব তৈরি তো? না মানে ওই পেটের ভেতর যেন একেবারে ছুঁচো লাফাচ্ছে। না, আয়োজন মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে।
হ্যাঁ, খাবো কি? গন্ধ শুঁকেই তো পেট ভরে যাচ্ছে। তাহলে শুভ কাজে আর দেরি করে কি হবে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, একেবারে গরম গরম পাতে পড়ে যাবে। আমার কি সৌভাগ্য আপনাদের মতো অতিথিদের সেবা করতে পারবো। চলে এসো তাড়াতাড়ি, বসে পড়ো আহারে, তারপর দেখবে খানা কয় কাহারে। ওহ, পাঁঠার মাংসটা চমৎকার হয়েছে। মাংস তো নয়, যেন অমৃত। হাড় শুদ্ধ চিবিয়ে একেবারে হজম করে ফেলবো। খান খান, পেট ভরে মন ভরে খান। উরি বাবা, এরপর আরো খেলে বেরিয়ে যাবে প্রাণ। ওহ, জোর খাওয়া হলো আজ। তবে গিন্নি মায়ের রান্নার প্রশংসা করতেই হয়। এমন খাওয়া খেয়ে মরেও আনন্দ, হ্যাঁ কি বলেন? গোপালের পাঁঠার ঘাড় মটকেছে আর আমাদের ইচ্ছে পূর্ণ হয়েছে। তাহলে এবার আমরা আসি গোপাল। কিন্তু আমার ইচ্ছে যে পূর্ণ হলো না। তোমার আবার কি ইচ্ছে গোপাল? না না, তেমন কিছু নয়, তবে আজ রাতটা যদি আপনারা আমার বাড়িতেই থাকতেন তাহলে আরেকটু অতিথি সেবা করার সুযোগ পেতাম। এ তো অতি উত্তম প্রস্তাব। খাওয়ার পরে আবার শোয়া যা। খেয়ে দে এমনি শরীর চলছে না, এটাই ভালো হলো। বেশ, তবে তোমার এই ইচ্ছেটাও পূর্ণ হোক। মনে হচ্ছে গোপালের মাথাটা বেশ ভালো মতনই চিবিয়েছি। স্বাদের পাঁঠা চলে গেলে এমন দশাই হয়। আসুন আসুন, আপনাদের জন্য আমি শয়নের ব্যবস্থা করেছি। এসে অলংকার আর পোশাক খুলে শুয়ে পড়ুন। পাঁঠার মাংস দিয়ে ভুঁড়ি ভোজ সেরে সবাই বেশ জমিয়ে ঘুম দিচ্ছে। এটাই তো আমি চাইছিলাম। যেমনটা ভেবেছিলাম তেমনই হয়েছে। অলংকার পাশেই খুলে রেখেছে, আর ঘুমানোর সময় রাজকীয় পোশাক ঘরের দড়িতে মেলে রেখেছে। না, সবাই দেখছি গাঢ় ঘুম দিচ্ছে, তাই কাজের কাজটা এখনই করে ফেলতে হবে। আমার পাঁঠা পেটে পুড়েছ, এবার তার মূল্য যে তোমাদের চোকাতেই হবে। আরে আরে, ব্যাপার কি? পোশাকগুলো সব গেল কোথায়? শেষে গেলে কপালে এই ছিল। এই আবার কি রকম অরাজকতা? আরে আরে, সবাই যে দেখছি উঠে পড়েছেন। কেন? মনে হচ্ছে দেখে যেন একেবারে চমকে যাচ্ছ। সবাইকেই জানাই সুপ্রভাত। প্রভাতটার শু হলো কই? পোশাক আশাক সবই তো দেখছি গায়েব হয়ে গেছে। কিন্তু আমাদের অত দামি পোশাক সব গেল কোথায়? ওদের কি রাতারাতি পা হলো নাকি ডানা গজালো? তা কেন হবে? আসলে ওই জামা কাপড় হাতে বেচেই তো আমি এই পাঁঠা কিনে এনেছি। হ্যাঁ, বেচে দিয়েছো? কিন্তু কেন? আজ তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবাই পরলোকে চলে যাবে। মানুষ খালি হাতে পায়ে এই পৃথিবীতে এসেছে আর খালি হাতে পেয়েই যাবে। তাই কাপড়ের আর কি দরকার মন্ত্রী মশাই? তারপরে তুমি সব বেচে দেবে? হ্যাঁ, না না, মরে গেলে তো কিছুই থাকবে না। আপনারা আমার পুরস্কারের প্রাপ্য পাঁঠা হজম করেছেন, আমি তো আর রসনা তৃপ্তি পূরণ না করে থাকতে পারি না, তাই আমিও এটা নিয়ে এলাম। একটা পাঁঠা গেল, তার বদলে আবার একটা চলে এলো। আপনার চাল অনেক আগেই ধরে ফেলেছে গোপাল। তাই তো দেখছি। এই বেশ ভালো হলো, কারো ইচ্ছেই আর অপূর্ণ থাকলো না। কি মন্ত্রী মশাই, কেমন দিলাম? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.